আচ্ছা, এবার একটু খেয়াল করবে যে আমি যদি এখানে লিখি, তোমরা লেখাটা প্রপারলি দেখতে পাচ্ছ কিনা, হ্যাঁ? তাহলে এর যে করসপন্ডিং এর যে করসপন্ডিং আমার সিমেট্রি অপারেশনটা হবে, সেই সিমেট্রি অপারেশনটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? না, এই সিমেট্রি অপারেশনটাকে আমি রিপ্রেজেন্ট করব অ্যাজ এস এন, মাথায় একটা ক্যাপ। ঠিক আছে? এখন কোয়েশ্চেন হলো যে আমি যখন এই অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রির কথা বলছি, হোয়াট ডাজ দিস অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি মিন? এটার অ্যাকচুয়ালি মানে কি? অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি এসেনশিয়ালি মিন করে যে আমার কাছে যদি কোনো একটা এমন অবজেক্ট থাকে, যে অবজেক্টটাকে আমি কোনো একটা স্পেসিফিক এনফোল্ড অ্যাক্সিসে রোটেট করলাম। ঠিক আছে, ধরা যাক সেই এনফোল্ড অ্যাক্সিস অফ রোটেশনটা হচ্ছে সিএন। মানে আমি সোজা কথায় ওই অবজেক্টটাকে 2 পাই বাই এন এই অ্যাঙ্গেলে আমি রোটেট করেছি ইন এনি ডিরেকশন, ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, ফলোড বাই আমি সেই রোটেটেড ইমেজটাকে যদি এমন কোনো একটা প্লেনের এগেনস্টে রিফ্লেক্ট করাই, যে প্লেনটা আমার ওই আগেকার সিএন অ্যাক্সিসের পারপেন্ডিকুলার একটা প্লেন, এবং তার ফলে যদি অবজেক্টটা একদম প্রথম যে স্ট্রাকচার বা কনফিগারেশন নিয়েছিল সেই কনফিগারেশনে ফিরে আসে, তখন আমি বলি দ্যাট দ্যাট পার্টিকুলার বডি অর দ্যাট পার্টিকুলার অবজেক্ট হ্যাজ অ্যান ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? তাহলে আমার বেসিক জিনিসটা হচ্ছে এরকম যে আমি তখনই বলবো দ্যাট অ্যান অবজেক্ট অ্যান অবজেক্ট হ্যাজ অ্যান n-fold alternating axis, has an n-fold alternating axis কখন? কখন? if by rotation, if by rotation about the axis, okay, through through an angle 2 pi by n, followed by a reflection on a plane কিরম অবস্থায়? perpendicular to that axis, to that axis, one gets an equivalent configuration. One gets an equivalent configuration. এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তাহলে আমি বলবো আমার সেই অবজেক্টটির একটা অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি বা ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, এবং তাকে রিপ্রেজেন্ট করবো বাই দ্য সিম্বল ক্যাপিটাল এস সাবস্ক্রিপ্ট এন, এই দিয়ে। ক্লিয়ার? ইস্যুটা হলো এইটাকে বুঝতে গেলে অনেক রকম এক্সাম্পল দেওয়া যেতে পারে। একটা আহ, এমন এক্সাম্পল নিই যে এক্সাম্পলটার সাথে আমাদের অর্গানিক কেমিস্ট্রির হাইব্রিডাইজেশনের একটা খুব সুন্দর সিচুয়েশন আমরা ক্লাসে পড়ে থাকি। সেই এক্সাম্পলটা হচ্ছে
এমন একটা মলিকিউল যে মলিকিউলটাকে আমরা বলে থাকি অ্যালিন। অ্যালিন আসলে কি? অ্যালিন মলিকিউলটা দেখতে এরকম, কার্বন, ডাবল বন্ড কার্বন, এই কার্বনে দুটো হাইড্রোজেন, এই কার্বনটার সাথে আবার ডাবল বন্ড করে কার্বন, আর এই কার্বনটার সাথেও দুটো হাইড্রোজেন, যে দুটো হাইড্রোজেন আমাদের এই হাইড্রোজেনটা যেটা এখন আমি আঁকলাম সেটা আউট অফ প্লেন আমাদের দিকে, আর এই হাইড্রোজেনটা যেটা আঁকলাম এখন সেটা হচ্ছে বিলো দ্যাট প্লেন, আমাদের এই প্লেন অফ দ্য পেপারের ওই পাশে। নোটিস করো অ্যালিনের এই কার্বনটা sp2 হাইব্রিডাইজ, এই কার্বনটাও sp2 হাইব্রিডাইজ, বাট এই যে সেন্ট্রাল যে মাঝখানের যে কার্বনটা দ্যাট ইজ sp হাইব্রিডাইজ। তার মানে অ্যালিন এমন একটা মলিকিউল যে মলিকিউলটা ইটসেলফ এই মাঝখানের কার্বনটার রেসপেক্টে দুটো আলাদা আলাদা পারপেন্ডিকুলার প্লেনে এক্সিস্ট করে। দেখো দের ইজ ওয়ান প্লেন হুইচ ইজ লাইক দিস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই প্লেন অফ দ্য পেপারটা, এই ডটের যে প্লেনটা আছে এই কার্বনের রেসপেক্টে এই কার্বনটা ভাবো exists in a plane which is exactly perpendicular to the previous plane। তার মানে এসেনশিয়ালি দুটো আলাদা আলাদা এরকম মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্লেনে মলিকিউলটা এক্সিস্ট করে। এবার এই মলিকিউলটার ক্ষেত্রে সত্যি সত্যি খুব ইজিলি দেখানো যায় that this particular molecule has got an alternating axis of symmetry বা an improper axis of symmetry। কিভাবে দেখাবো? দেখো দেখানোটা খুব সিম্পল। সো দিস ইজ দ্য অ্যালিন মলিকিউল। মনে মনে ভাবো এই অ্যালিন মলিকিউলের লেফট হ্যান্ড সাইডের মানে এই বাঁ দিককার sp2 কার্বনটার দিক থেকে শুরু হয়ে মলিকুলার অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সিস আছে, একটা ডটেড লাইন দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি, যে ডটেড লাইনটা এখানে আমি এ বি দিয়ে বলেছি, একটু বড় করি তোমাদের দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে দিস পার্টিকুলার মলিকিউল হ্যাজ গট দিস এ বি অ্যাক্সিস। এইবার ভাবো এই এ বি অ্যাক্সিস বরাবর আমি মলিকিউলটাকে রোটেট করলাম বাই অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, যে কোনো একদিকে। আচ্ছা, যেই আমি রোটেট করলাম যেটা হলো এই যে হালকা শেডেড যে প্লেনটা আমার প্লেন অফ দ্য পেপারে ছিল, আর ডিপ শেডেড যে প্লেনটা যেটা আমার পেপারকে ভেদ করে এদিক ওদিক হয়ে যাচ্ছিল, এই দুটো প্লেনের ওরিয়েন্টেশন জাস্ট পাল্টে গেল, কারণ আমি 90 ডিগ্রি ঘুরিয়েছি, এই একটা প্লেন আরেকটা প্লেনের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এদের ওরিয়েন্টেশন পাল্টে গেল। তাহলে এই হালকা শেডেড প্লেনটা এখন আমাদের এই মিন প্লেন অফ দ্য পেপারের রেসপেক্টে পারপেন্ডিকুলার হয়ে গেল। যে প্লেনটা আগে পারপেন্ডিকুলার ছিল উইথ রেসপেক্ট টু দ্য প্লেন অফ দ্য পেপার, সেইটা এখন প্লেন অফ দ্য পেপারে চলে এলো। এই জিনিসটাকেই যদি আমি ঠিক এই ইমেজটাকেই যদি আমি মাঝখানের sp কার্বন বরাবর ভার্টিক্যালি একটা আয়না রাখি, একটা মিরর রাখি, তাই দিয়ে রিফ্লেক্ট করাই, তাহলে দিস উইল বি দ্য ইমেজ। তাহলে দিস ফার্স্ট স্টেপ, দিস অপারেশন is essentially a C2 operation, followed by this next operation is a sigma operation, এবং this sigma is perpendicular to the original C2। তাহলে দেখো যে ইমেজটা আমি এখানে ফিরে পেয়েছি, যে কনফিগারেশনটা আমি এখানে ফিরে পেলাম, these two configuration, starting configuration এবং last configuration, they are identical to one another। ঠিক আছে, একটু যদি নোটিস করো অ্যালিন সেই দিক থেকে দেখতে গেলে একটা রিলেটিভলি বলছি কঠিন এক্সাম্পল। আবার মানে মলিকিউলটাকে আঁকা, খাতার উপরে মলিকিউলটাকে রিপ্রেজেন্ট করা, যেভাবে আমি এখানে আঁকলাম সেইভাবে মলিকিউলটাকে এঁকে দেখানো রিলেটিভলি কঠিন। কিন্তু এর আবার আরেকটা দিক আছে, আমি যদি একবার এঁকে ফেলি, যেহেতু দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার প্লেন আছে,
বোঝাটা খুব সোজা। তাহলে এইরকম একটা মলিকিউলের ক্ষেত্রে C2 ফলোড বাই সিগমা পারপেন্ডিকুলার, তাহলে আমি বলবো that this particular molecule has an alternating axis of symmetry যাকে আমি রিপ্রেজেন্ট করব বাই দ্য সিম্বল S2। তাহলে আমার এই S2 সিম্বলটা রিপ্রেজেন্ট করছে, টুটা কোথা থেকে এলো? এই C2 থেকে এলো, রাদার সরি C4 থেকে, আমি ভুল বলছি, দিস ইজ C4, কারণ আমি তো 90 ডিগ্রি ঘুরিয়েছি। সো দিস ইজ অ্যাকচুয়ালি C4। আমি কেন বারবার C2 লিখছি, তোমরা কেন বলছো না কিছু? তোমরা কি আদৌ আছো ক্লাসে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আছি। তাহলে যখন আমি C4 এর জায়গায় C2 লিখছি কিন্তু মুখে 90 ডিগ্রি বলছি, তোমরা তো কিছু পয়েন্ট আউট করছো না, নাকি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। না তাহলে বুঝতে পারলে তো যদি সঠিকটা বলবে যে না স্যার এটা তো আপনি একবার বলছেন 90 ডিগ্রি, তাতে C2 কেন লিখছেন, এটা তো মানে বলাটা স্বাভাবিক, আমি তো ভুল বলছি এটা। দেখো একটা জিনিস তোমাদেরকে খুব খুব ক্লিয়ার কাট বলে দিই, এইখানে কিন্তু মানে খুব সিম্পল যেটা দাঁড়ায় লজিক, না বুঝে কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না। আমি এক্সাম্পল গুলো বলছি, এক্সাম্পল গুলো করে দিচ্ছি বা এক্সাম্পল গুলো দিয়ে দিচ্ছি একটাই কারণে, যাতে বুঝতে অসুবিধা না হয়। কারণ এখানে কিন্তু পুরোটাই প্রবলেম ওরিয়েন্টেড প্রশ্ন আসবে, সেই জন্য মানে হয় জিরো নয় ফুল মার্কস, এটাই কিন্তু অপশন, মাঝামাঝির কোনো অপশন কিন্তু এখানে সাধারণত থাকে না। সেইভাবে চলো, যাই হোক। তাহলে ইস্যুটা হলো, তার মানে আমার এই যে অল্টারনেটিং অ্যাক্সিসটা আমি পেলাম, দিস পার্টিকুলার অল্টারনেটিং অ্যাক্সিস will be represented by S4। ওকে, ঠিক এইরকমই আরেকটা সিচুয়েশন আরেকটা সিম্পল মলিকিউলের ক্ষেত্রে বলা যায়। সেই মলিকিউলটা হচ্ছে বেনজিন। তাহলে বেনজিন ক্যান অলসো বি টেকেন অ্যাজ অ্যান এক্সাম্পল, যা দিয়ে এই অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রিকে বোঝা যায়। লক্ষ্য করো বেনজিনে একটা C6 অ্যাক্সিস আছে, অবভিয়াসলি হেক্সাগোনাল রিং, পারফেক্ট হেক্সাগন, তাহলে একটা C6 অ্যাক্সিস আছে। এবং এই C6 অ্যাক্সিস, আমি বেনজিন মলিকিউল নিলাম, আমি C6 অ্যাক্সিসে রোটেট করালাম, এবং দিস C6 অ্যাক্সিসের এগেইনস্টে রোটেশন, তাহলে এর এগেইনস্টে রোটেশন, ওকে, ফলোড বাই বেনজিনের যে মলিকুলার প্লেন, কারণ C6 অ্যাক্সিসের এক্স্যাক্টলি পারপেন্ডিকুলার হচ্ছে বেনজিনের মলিকুলার প্লেন, তাহলে ফলোড বাই এ রিফ্লেকশন, কিরকম? অ্যালং দ্য মলিকুলার প্লেন। কেন অ্যালং দ্য মলিকুলার প্লেন বলছি? বিকজ C6 অ্যাক্সিসের পারপেন্ডিকুলার হচ্ছে ওই মলিকুলার প্লেনটা, অ্যালং দ্য মলিকুলার প্লেন। তার মানে এই ক্ষেত্রে ওই মলিকুলার প্লেনটা আমি সিগমা পারপেন্ডিকুলার দিয়েও লিখতে পারি, ওটা হরাইজন্টাল প্লেন বলে সিগমা এইচ দিয়েও আমি লিখতে পারি। তাহলে দিস ইজ, হয় সিগমা এইচ দিয়ে বলো, বা যদি মনে হয় না আমি অল্টারনেটিং অ্যাক্সিসের সময় সিগমা পারপেন্ডিকুলার দিয়ে বলবো, কোনো অসুবিধা নেই, বলো। তাহলে আমাকে যে স্ট্রাকচারে নিয়ে যাবে, দ্যাট স্ট্রাকচার উইল গিভ মি S6। এবার নোটিস করো একটা জিনিস, কেউ যদি বলে যে আচ্ছা আমি যদি আগে সিগমা এইচ করি পরে C6 করি, হ্যাঁ করতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যখন অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রির কথা আমরা বলি, তখন আমরা প্রথমে রোটেট করাই, তারপরে রিফ্লেক্ট করাই। সো দিস উইল গিভ আস দ্য করসপন্ডিং অল্টারনেটিং অ্যাক্সিস টু বি S6। ঠিক যেমন অ্যালিন অথবা বেনজিনের এক্সাম্পল গুলোয় আমাদের এই অল্টারনেটিং অ্যাক্সিস দেখা যায়, আরেকটা খুব সুন্দর এক্সাম্পল যা দিয়ে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি আছে কিনা বোঝা যায়, সেটা হচ্ছে স্ট্যাগার্ড ফর্ম অফ ইথেন। অ্যালিন মলিকিউলটা তো আমি অলরেডি বলেই দিলাম। ঠিক একই রকম ভাবে স্ট্যাগার্ড ফর্ম অফ ইথেনের দিকে তাকাও।
এর আগের দিনকার ক্লাসে এই স্ট্যাগার্ড ফর্ম অফ ইথেনের কথা আমরা ডিসকাস করেছি। তাহলে এখানে আমি সেই কারণে এই স্ট্যাগার্ড ইথেনের শুধুমাত্র ওই ট্রায়াঙ্গল রিপ্রেজেন্টেশনটাই নিয়ে আসছি বুঝতে সুবিধে। লক্ষ্য করো, যেহেতু এটা স্ট্যাগার্ড ইথেনের কথা বলছি, তাহলে স্ট্যাগার্ড ইথেনের ক্ষেত্রে প্রত্যেকটা হাইড্রোজেন ক্লিয়ারলি ভিজিবল। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট কার্বন, এই ট্রায়াঙ্গেলটা যেটা ভেতরটা সাদা, তাহলে তার তিনটে হাইড্রোজেন 1 2 3 দিয়ে রিপ্রেজেন্টেড। স্ট্যাগার্ড, তাহলে দ্বিতীয় অর্থাৎ পেছন দিককার কার্বনটা শেডেড, যেহেতু সবকটা ভিজিবল, তাহলে 4 5 6 হচ্ছে দোজ 3 হাইড্রোজেন্স প্লেসড অন দ্য সেকেন্ড কার্বন অ্যাটম। স্ট্যাগার্ড ইথেনের ক্ষেত্রে লক্ষ্য করো, যদি এই মলিকিউলটাকে এই প্লেনের পারপেন্ডিকুলার ভাবো, এই প্লেনটার অর্থাৎ এই ট্রায়াঙ্গলটার এক্স্যাক্ট সেন্টার দিয়ে যে অ্যাক্সিসটা গেছে, সেই অ্যাক্সিসে আমি যদি 60 ডিগ্রি ঘোরাই, মানে C6, 60 ডিগ্রি ঘোরানো মানে C6, আমি যদি ঘোরাই, তাহলে আমি যে স্ট্রাকচারটা পাবো, দ্যাট স্ট্রাকচার উইল বি দিস। 60 ডিগ্রি ঘুরিয়েছি, তাহলে 4 নম্বর হাইড্রোজেনটা 1 নম্বরের জায়গায় গেছে, ওপরে উঠে গেছে। ভাবো মনে মনে যে কি দাঁড়াচ্ছে তাহলে। তাহলে 60 ডিগ্রি ঘোরানো মানে আমার পুরো মলিকিউলটাকে আমি ঘোরাচ্ছি। তাহলে যে ট্রায়াঙ্গেলটা এরকম ওপর দিকে ছিল প্রথমে, তো সেই ট্রায়াঙ্গেলটা ঘুরে গেল। তাহলে এই একটা এসছে এই লেফট সাইডে, এই তিনটা চলে গেছে রাইট সাইডে, দুইটা চলে এসছে নিচে। ঠিক একই সাথে 4 ওপরে উঠে গেছে, 5 এই মাঝখানের এই সাইডে চলে এসছে দুইয়ের জায়গায়, অ্যান্ড দিস ইজ 6। এইবার লক্ষ্য করে দেখো, যে দুটো আমি এই C6 করার পরে যে স্ট্রাকচারটা পেলাম, অর্থাৎ আমার এই দুটো স্ট্রাকচার, ধরো নাম্বার দেওয়া আছে 4 আর 5, these two structures 4 and 5, these are two non-equivalent configurations। কিন্তু দেখো এরা কিন্তু একরকম দেখতে নয়। তার মানে আমি একটা জিনিস বলতে পারি, 4 and 5 are non-equivalent, these are non-equivalent configurations। তাহলে C6 শুধু C6 করে রাখলে আমি অবভিয়াসলি নন ইকুইভ্যালেন্ট কনফিগারেশনই পাবো, কোনো সন্দেহ নেই। বাট বাট এইবার লক্ষ্য করো, আমি যদি এই C6টা করার পর একটা C6 এর রেসপেক্টে পারপেন্ডিকুলার প্লেনে রিফ্লেকশন করাই, যে প্লেনটা এই দুটো কার্বন অ্যাটমের মাঝ দিয়ে গেছে, অর্থাৎ সিচুয়েশনটা কিরকম ছিল ভাবো। এই যে স্ট্রাকচারটা আমি এঁকেছি, এটার যদি আমি সহজ প্রজেকশন আঁকি, দেখতে কেমন হবে? সো দিস উইল বি লাইক দিস। প্রথম কার্বন, তাহলে 2 নম্বর হাইড্রোজেনটা এটা, দেখো 1 নম্বর হাইড্রোজেনটা এটা, এবং 3 নম্বর হাইড্রোজেনটা এটা। সেকেন্ড কার্বনটার পেছন দিকে যেটা আছে, তার 4 নম্বরটা এখানে, 5 নম্বরটা অন দ্য লেফট, 6 নম্বরটা অন দ্য রাইট। এইবার ভাবো, একটা প্লেন আছে, যে প্লেনটা এই কার্বন কার্বন বন্ডটার মাঝখান দিয়ে গেছে জাস্ট। এবার সুবিধা কি, আমার C6 অ্যাক্সিস আসলে কোনটা? এই মলিকিউলার অ্যাক্সিসটা হচ্ছে আসলে আমার ওই C6 অ্যাক্সিসটা। তাহলে দিস অ্যাক্সিস ইজ দ্য C6 অ্যাক্সিস। তাহলে এই C6 অ্যাক্সিসের পারপেন্ডিকুলার প্লেন, তার মানে দ্যাট প্লেন অ্যাকচুয়ালি ইজ ওরিয়েন্টেড লাইক দিস। কোথা দিয়ে গেছে এটা আঁকাটাও একটু মুশকিল, আমি তাও একটা চেষ্টা করি। দিস পার্টিকুলার প্লেন ইজ ওরিয়েন্টেড লাইক দিস, যেটা এই আমাদের C6 অ্যাক্সিসটার উপরে পারপেন্ডিকুলারের মতো হয়ে আছে। তাহলে রাদার আমি এক কাজ করি, এই প্লেনটাকে এইভাবে না এঁকে একটা সিম্পল ওই পারপেন্ডিকুলার একটা লাইন টানি। মনে মনে ভাবো দ্যাট দিস ইজ দ্যাট প্লেন। এইটা, তার মানে ওই ভাবো ওই লাইনটা আসলে একটা প্লেন। তাহলে আমি যদি সেই প্লেনে রিফ্লেকশন করাই, তাহলে দিস উইল বি দ্য স্ট্রাকচার। কিরকম দেখতে হবে? আমি আবার সহজ প্রজেকশনটা আঁকি।
তাহলে রিফ্লেকশন করানোর পর যে সহজ প্রজেকশনটা আসবে সেটা দেখতে হবে। তাহলে পেছন দিকের কার্বনটা সামনের দিকে চলে আসলো, তাহলে রিফ্লেকশন করেছি, তাহলে দিস ইজ 4, দিস ইজ 5, দিস ইজ 6। ওকে, সামনের কার্বনটা পেছন দিকে চলে গেল, তাহলে দিস উইল বি 2, দিস উইল বি 1 and this will be 3। তাহলে দেখো এই স্ট্রাকচারটা, এবং যা নিয়ে আমি শুরু করেছিলাম, আমার যদি 1 2 3 4 5 6 হাইড্রোজেনগুলোর গায়ে নাম না থাকতো, তাহলে এই স্ট্রাকচার দুটো একদম ইকুইভ্যালেন্ট কনফিগারেশন আমাকে দেবে। তার মানে আমি স্ট্যাগার্ড ইথেনের ক্ষেত্রে বলছি দ্যাট দিস 4 and the structure 6, these are equivalent configurations. So these are the equivalent configuration। তাহলে ইমপ্রপার অ্যাক্সিসের সমস্যার জায়গাটা এইটাই, দ্যাট ইমপ্রপার অ্যাক্সিস থাকলে পার্শিয়াল কাজটা করলে হবে না, আমাকে কাজটা পুরোটা করতে হবে। আমাকে সবসময় ইমপ্রপার অ্যাক্সিস আছে কিনা এটা যদি আমাকে প্রমাণ করতে হয়, তাহলে ইমপ্রপার অ্যাক্সিসের এই প্রমাণ করতে গেলে আমাকে সাকসেসিভলি, অর্থাৎ পর পর দুটো সিমেট্রি এলিমেন্টকে বা দুটো সিমেট্রি অপারেশনকে আমার আলাদা আলাদা করে পারফর্ম করে তবে দেখতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার ডিফারেন্ট সিচুয়েশনে, আমি জাস্ট অল্প কটা এক্সাম্পল দিলাম, সিচুয়েশনে ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি থাকা এবং না থাকার ঘটনা। ওকে, নেক্সট সিমেট্রি এলিমেন্টটাই যাই। নেক্সট সিমেট্রি এলিমেন্টটা একটা ইনভার্সন সেন্টার, অথবা এটাকে বলা হয় সেন্টার অফ সিমেট্রি। তাহলে দিস is known as a center of symmetry। কোনো কোনো ক্ষেত্রে এটাকে বলা হয়ে থাকে অ্যাজ দ্য ইনভার্সন সেন্টার। ইনভার্ট করার মানে উল্টে দেওয়া, ইনভার্সন। তাহলে ইনভার্সন সেন্টার, কেন এটাকে ইনভার্সন সেন্টার বলা হয় সেটা বোঝাটা সোজা। ধরো ইনভার্সন সেন্টার বোঝার জন্য একটা মলিকিউল নেওয়ার আগে একটা খুব সিম্পল একটা কিছু সিচুয়েশন ভাবো। মনে করো আমার কাছে এরকম দেখতে একটা লাঠি আছে। ওকে, এই লাঠিটার দুটো পাশে আমি দুটো মাস আটকে দিয়েছি, একটা মাস M1, একটা মাস M2। ঠিক আছে, আমাকে যদি কেউ এখন বলে যে এই সিস্টেমটার সেন্টার অফ মাস তুমি বার করো, তাহলে আমি কি বলবো? আমি প্রথম যে আমাকে এই কাজটা দিল তাকে আমি জিজ্ঞেস করব যে এই যে মাস দুটো M1 আর M2 এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। সে আমাকে ফর এক্সাম্পল বলে দিল দ্যাট ওকে M1 ইজ গ্রেটার দ্যান M2। যেই আমাকে এই কথাটা বলে দিল তখন আমি বুঝে গেলাম যে আচ্ছা, আর যাই হোক না কেন, যেহেতু M1 মাসটা সাইজে মানে ম্যাগনিটিউডে বেশি, তাহলে center of mass of this object will be closer to M1 and will be far away, relatively far away from M2। যদি উল্টোটা কেউ বলতো তাহলে আমি উল্টো কাজটা করতাম, যদি বলতো যে M2 is greater than M1, তাহলে the center of mass of this object would have been closer to M2 and would have been relatively far away from M1। আচ্ছা, under the condition that M1 is equal to M2, তাহলে the center of mass, এই exact center of massটা would have been located, কোথায় লোকেটেড হতো? আমার সেন্টার অফ মাসটা লোকেটেড হতো এক্স্যাক্টলি অ্যাট দ্য সেন্টার অফ দিস টু, এক্স্যাক্টলি অ্যাট দিস। তখন আমার আর এইটাকে M1 এটাকে M2 বলে চেনার প্রয়োজন পড়তো না, আমি দুটো মাসকেই বলতাম M। তাহলে দিস ইজ অলসো M, দিস ইজ অলসো M। তাহলে আমাকে যদি এই সেন্টার অফ মাসে বসতে হয়, আমি যদি এই সেন্টার অফ মাসে নিজেকে স্টেশনারি করি, করে আমি যদি এদিকে
এম মাসটার দিকে যাই, তাহলে এই এম মাসটার সেন্টারে পৌঁছতে আমাকে যে ডিস্টেন্স ট্রাভেল করতে হবে, উল্টো দিকে এম মাসটার সেন্টারে পৌঁছতেও আমাকে একই ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। তার মানে উইথ রেসপেক্ট টু দি সেন্টার অফ মাস, দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য টু মাসেস অন দ্য টু সাইডস আর সিমেট্রিক। তাহলে এই সেন্টার অফ মাসের সাপেক্ষে দুদিকে আমার মাসের ডিস্ট্রিবিউশন সিমেট্রিক। এই ধরনের পয়েন্টকে, এরকম একটা অবজেক্টের ক্ষেত্রে আমরা বলে থাকি তাহলে সেন্টার অফ মাস। সিমেট্রির পরিভাষায় এইরকম একটা পয়েন্টকে আমরা এক কথায় বলে থাকি সেন্টার অফ সিমেট্রি। তার মানে ফর এনি অবজেক্ট which looks like this, যার দু প্রান্তে সেম মাস আটকে আছে, তাহলে সেই রকম একটা অবজেক্টের সেন্টার অফ মাস ইজ এসেনশিয়ালি দ্য সেন্টার অফ সিমেট্রি, বিকজ দুদিকেই আমাকে একটা সমদূরত্ব, সেম ডিস্টেন্স আমাকে ট্রাভেল করতে হবে টু অবটেইন দ্য সেম ভ্যালু অফ মাস। তাহলে যেটা সেন্টার অফ মাস সেটাই এসেনশিয়ালি সিমেট্রির পরিভাষায় ইজ দ্য সেন্টার অফ সিমেট্রি অর দ্য ইনভার্সন সেন্টার। তাহলে এইবার ভাবো যে এই ইনভার্সন সেন্টার আমি যদি ভাবি, তাহলে ঠিক যেরকম দেখতে অবজেক্ট আমি এখানে এঁকেছি, ঠিক সেই রকম দেখতে একটা মলিকিউলের কথা ভাবো। দেখো ঠিক সেই রকম দেখতে একটা মলিকিউল হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডের দুপাশেই কার্বন আছে, এই দুপাশেই অক্সিজেন আছে, মাঝখানে কার্বন আছে। এবং আমি যদি এটা শিওর থাকি দ্যাট ওকে বোথ অফ দিস অক্সিজেন অ্যাটমস বিলং টু দ্য সেম আইসোটোপ, ধরো দুটোই অক্সিজেন 16, তাহলে আমার কোনো সন্দেহ নেই দ্যাট এই অক্সিজেনটার এই অক্সিজেনটার মাস সেম। তার মানে কার্বন অ্যাটমের নিউক্লিয়াসের যে পয়েন্টটা, দ্যাট পয়েন্ট ইজ দ্য পয়েন্ট যে পয়েন্টের ওপরে আমি বসলে এই দিকটা আর এই দিকটা অ্যাবসলিউটলি সিমেট্রিক। তাহলে দিস পয়েন্ট, দ্য নিউক্লিয়াস অফ দ্য কার্বন অ্যাটম, is actually the inversion center or the center of symmetry of this molecule. ঠিক আছে? তাহলে সেন্টার অফ সিমেট্রি আমার সেই পয়েন্টটাকেই আমি বলবো, বা আমি এই কথাটা বলবো যে কোনো একটা অবজেক্টের সেন্টার অফ সিমেট্রি আছে বা ইনভার্সন সেন্টার আছে, তখনই আমি ক্লেম করতে পারবো যদি নাকি আমি কোনো একটা পার্টিকুলার পয়েন্ট পি থেকে স্টার্ট করে ইনভার্সন সেন্টার হয়ে অন্য উল্টো দিকে ঠিক একই ডিস্টেন্স গিয়ে যদি একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট খুঁজে পাই, এবং আমি যদি এই পুরো পদ্ধতিটার মধ্যে স্ট্রেট লাইনেই মুভ করি, তবে আমি বলবো দ্যাট ওকে আই হ্যাভ আ সেন্টার অফ সিমেট্রি অর ইনভার্সন সেন্টার। তাহলে আমার স্পষ্ট কথায় কি দাঁড়ালো? তাহলে আমি বলবো এ বডি is said to have a center of symmetry, have a center of symmetry symbolically represented as small I if starting from any arbitrary point P of the body proceeding along a straight line, proceeding along a straight line কোথা দিয়ে? through I and going
along the same straight line going along the same straight line an equal distance okay, কোন দিকে? on the opposite side of I, on the opposite side of I, one arrives at a point P prime which is equivalent to P, which is equivalent to P. লক্ষ্য করো, ঠিক যেমন এই মলিকিউলটা খুব সাধারণ একটা সিস্টেম যার ক্ষেত্রে সেন্টার অফ মাসের আছে কিনা দেখা যাচ্ছে, ইভেন একটু যদি বিগার মলিকিউলে যাও তার ক্ষেত্রেও দেখবে সেন্টার অফ মাস এক্সিস্ট করে, বা ইনভার্সন সেন্টার এক্সিস্ট করে। বেনজিন তুমি যে কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করো, এই হাইড্রোজেন থেকে স্টার্ট করো, গো টু দ্য সেন্টার অফ দ্য মলিকিউল, এদিকে যাও, দেয়ার ইজ এ সেন্টার অফ ইনভার্সন অ্যাট দ্য সেন্টার। তার মানে সেন্টার অফ ইনভার্সনের এক্সিস্টেন্স it can be shown to be in many places. There are certain situations, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে এই যে সেন্টার অফ ইনভার্সনের বা এই যে সেন্টার অফ ইনভার্সনের যে কাজটা বা যে রোলটা, সেই রোলটা একটু অন্যরকম ভাবেও দেখা যায়। আমি একটা উদাহরণ দিই, ওই উদাহরণটা দিলে ব্যাপারটা হয়তো ইজি হবে। নোটিস করো, ধরো এইরকম একটা সিচুয়েশন আছে, কিরকম? আচ্ছা, দাঁড়াও, ভাবো দিস ইজ দ্য কেস। এই মনে করো আমার কার্বন মনোঅক্সাইড মলিকিউলটা, ঠিক আছে? এবার দেখো, এই কার্বন ডাই অক্সাইড মলিকিউল। এবার ভাবো আমার এই কার্বন ডাই অক্সাইড মলিকিউলের আমি যদি এই মাঝখানের কার্বন অ্যাটম নিই, এই অক্সিজেন দুটো দুপাশে নিলে এই তিনটে অ্যাটমকে আমি এক প্লেনে রাখতেই পারি, কোনো অসুবিধা নেই। একটা লাইনের ওপরে আছে তিনজন, সেই প্লেনটাতে আছে। মনে মনে ভাবো that this plane is the plane which is perpendicular to the plane of our paper. যে পেপারের ওপর আমি লিখছি সেই পেপারের প্লেনের পারপেন্ডিকুলার একটা প্লেনের ওপরে ও শুয়ে আছে। ও যে কোনো পেপারের প্লেনেও রাখতে পারতাম, আমি কল্পনা করছি যেন পারপেন্ডিকুলার। তাহলে অক্সিজেনের যে পি অরবিটাল গুলো আছে, যেখানে লোন পেয়ার গুলো আছে, তারা এর ভার্টিক্যাল ডিরেকশনে পয়েন্টেড। আমি এখানে দেখো দুটো ভেক্টর v1 এবং v2 দিয়ে লিখেছি, ঠিক আছে? হোয়াট আই ডু ইজ, আমি এইখান দিয়ে ঠিক কার্বনটার কে ভেদ করে আমি একটা রোটেশনাল অ্যাক্সিস চিন্তা করছি। এই রোটেশনাল অ্যাক্সিসটা ভাবো আমার কোথায় আছে? দিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, যে প্লেনের ওপরে আমি মলিকিউলটাকে কল্পনা করছি। মলিকিউলটা তো একটা লাইনের মতন বেসিক্যালি, তাহলে আমি ওকে যে কোনো প্লেনেই কল্পনা করতে পারতাম। আমি এমন প্লেন কল্পনা করছি যে প্লেনটা বেসিক্যালি আমাদের প্লেন অফ দ্য পেপারের রেসপেক্টে ভার্টিক্যাল। এইবার এই অ্যাক্সিসটা বরাবর
আমি একটা C2 রোটেশন দিলাম, মানে একটা 180 ডিগ্রি রোটেট করলাম ওই এবি অ্যাক্সিসটা বরাবর। 180 ডিগ্রি রোটেট করা মানে এই ভি টু ভেক্টরটা ভি1 এর জায়গায় গেল, ভি1 ভেক্টরটা ভি2 এর জায়গায় এলো। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার, রাইট? আচ্ছা, এইবার আমি করলাম কি, আমি যে প্লেনটা এখানে শেড করে রেখেছি, মানে আমার ওই ভার্টিক্যাল ওই প্লেনটা যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ আওয়ার পেপার, তার রেসপেক্টে একটা রিফ্লেকশন করলাম। তাহলে যেই আমি তার রেসপেক্টে রিফ্লেকশন করলাম, তাহলে আমার ভেক্টর গুলোর ওরিয়েন্টেশন জাস্ট উল্টে গেল। কেন, আমি এই প্লেনের এগেনস্টে রিফ্লেকশন করলে ভেক্টর গুলো জাস্ট উল্টে যাবে, ভি2টা মাইনাস ভি2 হয়ে যাবে, ভি1টা মাইনাস ভি1 হয়ে যাবে। আসলে মলিকিউলের রেসপেক্টে এইবার ভাবো, আমি যখন এই ভেক্টর দিয়ে আঁকছি তখন আমি অরবিটাল গুলোর সাপেক্ষে ভাবছি, কিন্তু দেখো মলিকিউলের রেসপেক্টে আমি যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে এরকম, যে এই স্ট্রাকচারটাকেই আমি যদি ইনভার্ট করে দিতাম, আমি যদি এই স্ট্রাকচারটাকে ইনভার্ট করাই থ্রু দ্য কার্বন অ্যাটম, তাহলে আমি এই স্ট্রাকচারটা পাবো। তার মানে অনেক ক্ষেত্রেই এরকম হতে পারে যে a simple inversion operation can be carried by a rotation followed by a reflection. তার মানে this is an important conclusion that কিরকম, that C2 এখানে অপারেশন, তাহলে ক্যাপ দিলাম অ্যাবাউট ওই যে অ্যাক্সিসটা আমি এখানে এঁকেছি AB, followed by কি, a reflection, okay, on a plane perpendicular to AB, okay, is equivalent to the effect of an inversion operation. তাহলে আমি একটা যদি অর্ডিনারি ইনভার্সন অপারেশন করতাম, তার যে এফেক্ট, সেই এফেক্টের সাথে ইকুইভ্যালেন্ট, রাইট? এই ঘটনাটা যেমন কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখলাম, এই ঘটনাটা আরো কিছু সিস্টেমের ক্ষেত্রে দেখা যায় যে দিস ইজ এগেইন ট্রু। মানে এটা যে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রেই সত্যি, অন্য কারোর জন্য নয়, তা কিন্তু নয়। আরেকটা এক্সাম্পল দিই, ক্লিয়ারলি বুঝতে পারবে। ভাবো আমার কাছে একটা সাইক্লোবিউটেন টাইপ অফ সিস্টেম আছে, সাইক্লোবিউটেন। এবং এই সাইক্লোবিউটেনটা এমন যেখানে আমার সাবস্টিটিউশন আছে, সাবস্টিটিউশন গুলো আলাদা আলাদা, AB টাইপ অফ সাবস্টিটিউশন, মানে বেসিক্যালি এটা হচ্ছে C4A2B2, হ্যাঁ, এইরকম কতগুলো মানে সাবস্টিটিউটেড সাইক্লোবিউটেন টাইপ অফ সিস্টেম। তাহলে দিস ইজ এসেনশিয়ালি এই মলিকিউল গুলোর চেহারা বেসিক্যালি আমি যদি বলতে চাই, সো দিজ আর এসেনশিয়ালি সাবস্টিটিউটেড সাইক্লোবিউটেন, ওকে। তাহলে আমি সাইক্লোবিউটেনের ওই 4 কার্বনের যে রিংটা, সেই রিংটাকে একটা প্লেন হিসেবে কনসিডার করছি, ওকে। অ্যান্ড দিজ আর দ্য গ্রুপস বা সাবস্টিটিউয়েন্টস যেগুলো বসে আছে, হ্যাঁ। কিরম ভাবে দেখিয়েছি দেখো, এই এটার মাথায় একটা 1, বিটার মাথায় 2, এইভাবে আলাদা আলাদা নাম্বার দিয়ে আমি সাবস্টিটিউয়েন্ট গুলোকে রিপ্রেজেন্ট করেছি। হোয়াট আই ডু ইজ, আমি এই প্লেনটা, যেটা আমার সাইক্লোবিউটেন মলিকিউলটার প্লেন, সেই প্লেনটা বেসিক্যালি আমার এই প্লেন অফ দ্য পেপারের পারপেন্ডিকুলার। খুব ভালো হয় এই ছবিগুলো যদি সাধারণ ছোট ছোট কাগজের টুকরো কেটে তোমরা নিজেরা একবার জাস্ট দেখো, জাস্ট ছোট ছোট কতগুলো কাগজের টুকরো কেটে, আমরা সেভাবেই ইনিশিয়ালি দেখতাম। তো এইবার
আমি যদি এটাকে C2 অ্যাক্সিস বরাবর ঘোরাই, তাহলে যেটা হবে C2 অ্যাক্সিসটা কোথা দিয়ে গেছে? C2 অ্যাক্সিসটা কিন্তু এই প্লেনটার পারপেন্ডিকুলার অ্যান্ড ইট পাসেস থ্রু দ্য সেন্টার অফ দিস প্লেন। তাহলে যেই আমি ঘোরালাম, তাহলে 180 ডিগ্রি ঘুরিয়েছি। তাহলে এটা 180 ডিগ্রি ঘুরলে এই ওপর দিককার A3টা এখানে যে ওপরে B2 আছে তার জায়গায় চলে আসবে, B2টা A3 জায়গায় চলে আসবে, বাকিগুলো তার সাথে সাথে চেঞ্জ হবে। ফাইন। এইবার আমি করলাম কি, এই C2 অ্যাক্সিসের পারপেন্ডিকুলার প্লেন, C2 অ্যাক্সিসের পারপেন্ডিকুলার প্লেন মানে কি, ওই 4 কার্বনের যে প্লেনটা সেই প্লেনটার রেসপেক্টে একটা রিফ্লেকশন করলাম। আই অবটেইন আ স্ট্রাকচার লাইক দিস। দেখো ওপরে বি, উল্টো দিকে নিচে বি, ওপরে এ, উল্টো দিকে নিচে এ, নাম্বারিং গুলো ইম্পর্টেন্ট না। তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, আমি যদি এই ও পয়েন্টটা দিয়ে মানে এই সেন্ট্রাল পয়েন্টটা দিয়ে বি কে ইনভার্ট করতাম, মানে B2 থেকে ও হয়ে B4 এ আসতাম, তাহলে এটা পেতাম। আবার ঠিক উল্টো দিকে A3 থেকে ও হয়ে A1 এ যেতাম, তাহলে আমি এটা পেতাম। তার মানে একটা জিনিস স্পষ্ট হলো, এই সাবস্টিটিউটেড সাইক্লোবিউটেন গুলোর ক্ষেত্রেও তার মানে ইনভার্সন অপারেশনের ইকুইভ্যালেন্ট অপারেশন হিসেবে C2 ফলোড বাই এরকম একটা জিনিসকে দেখানো যেতে পারে। তার মানে লক্ষ্য করো, এই যে C2 ফলোড বাই এ রিফ্লেকশন অন আ পারপেন্ডিকুলার প্লেন, এটা কিন্তু অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রির মতন। এখানে ফিরে যাও, কার্বন মনোঅক্সাইডে C4 followed by a reflection against a plane perpendicular to C4, তার মানে this looks like S4। তার মানে কোথাও যেন একটা এখানে দেখা যাচ্ছে এই এক্সাম্পলটার ক্ষেত্রে S4 এর সাথে ইনভার্সন সেন্টারের একটা যোগাযোগ আছে। এই এক্সাম্পলটাতে এসো, মনে হচ্ছে যেন S2 র সাথে কোনো না কোনো ভাবে ইনভার্সন সেন্টারের একটা যোগাযোগ আছে। ওকে, তার মানে এই লাস্ট দুটো সিমেট্রি এলিমেন্ট, যে দুটো সিমেট্রি এলিমেন্টের কথা আমরা আলোচনা করলাম এতক্ষণ, একটা হচ্ছে অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি, একটা হচ্ছে সেন্টার অফ সিমেট্রি, সরি, এই দুটো সিমেট্রি এলিমেন্টই কোথাও না কোথাও একে অপরের সাথে রিলেটেড। আচ্ছা, সত্যি সত্যি এরা রিলেটেড কি রিলেটেড নয়, মানে এটা বোঝার আরেকটা খুব সিম্পল অথচ খুব এফেক্টিভ রাস্তা আছে, যদি আমরা সাধারণ কয়েকটা জিনিস কনসিডার করি। কি জিনিস? মনে মনে ভাবো, আমার কাছে এরকম একটা সেট অফ কার্টেসিয়ান অ্যাক্সিস আছে। ওকে, রাইট? আচ্ছা, আমি ইন্টেনশনালি করলাম কি, জেড অ্যাক্সিসটাকে প্লেন অফ দ্য পেপারে রাখলাম, ওয়াই অ্যাক্সিসটাকে প্লেন অফ দ্য পেপারে রাখলাম, এবং এক্স অ্যাক্সিসটাকে আমি প্লেন অফ দ্য পেপার থেকে পারপেন্ডিকুলার করে দিলাম। ঠিক আছে, এবার মনে মনে ভাবো যে যেটা আমার অরিজিন অফ দিস কোঅর্ডিনেট সিস্টেম, সেটাই মনে করো আমার সেন্টার অফ ইনভার্সন। অসুবিধা নেই ভাবতে, কারণ জেড অ্যাক্সিসের নেগেটিভ সাইডটা আমার এই নিচের দিকে পয়েন্টেড, ওয়াই অ্যাক্সিসের নেগেটিভ সাইডটা আমার এই লেফট সাইডে পয়েন্টেড, এক্স অ্যাক্সিসের নেগেটিভ সাইডটা আমার প্লেন অফ দ্য পেপারের উল্টো দিকে পয়েন্টেড। হুম, তাহলে এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট মনে করো আছে, এবং আমি ধরে নিয়েছি যে আমার origin of this Cartesian system is the inversion center। ঠিক আছে, এইবার ভাবো এই থ্রি ডিমেনশনাল সিস্টেমটার ওপরে কোথাও, একটা মিনিট একটু দাঁড়াও তো, জল খেয়ে চা দাও না। কখন দিয়েছো? 7টার সময়, 8:30 বাজে। ওইটাতেই সবচেয়ে
তাহলে ভাবো যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট পি আমার এই এটার উপরে আছে, এই স্পেসটার মধ্যে আছে। তাহলে এই পি পয়েন্টটার কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে এক্স ওয়াই জেড আসলে কি? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর একটা সার্টেন ডিস্টেন্স আসলাম, ডান দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর একটা সার্টেন ডিস্টেন্স গেলাম, ওপর দিকে জেড অ্যাক্সিস বরাবর একটা সার্টেন ডিস্টেন্স এলাম। কত কত ডিস্টেন্স? স্মল এক্স, স্মল ওয়াই, স্মল জেড, এই পরিমাণ দূরত্ব আমরা ট্রাভেল করলাম। ঠিক আছে, এইবার ভাবো আমি এই করলাম কি, এই পি পয়েন্টটা এক্স্যাক্টলি এই পি পয়েন্টটা থেকে স্টার্ট করে আমি ওই অরিজিনে গেলাম। তার মানে মনে মনে চিন্তা করো, দ্যাট there is a line which connects this P point and the origin. আমি পি পয়েন্টে বসেছিলাম, আমি পি পয়েন্ট থেকে সোজা এই অরিজিনের দিকে গেলাম। গিয়ে আমি যতটা দূরত্ব অতিক্রম করেছি পি পয়েন্ট থেকে অরিজিনের দিকে যেতে, ঠিক ইকুয়াল দূরত্ব দিয়ে উল্টো দিকে আমি চলে গেলাম। ওকে, তাহলে এইখানে আমি উল্টো দিকে যে পয়েন্টটা পাবো, ধরা যাক সেই পয়েন্টটার আমি নাম দিলাম পি প্রাইম। The question is what will be the coordinates of P prime? Obviously দেখো P prime এর কোঅর্ডিনেট গুলো হবে -x, -y, -z, রাইট? তাহলে আমার অরিজিনটা যেহেতু ইনভার্সন সেন্টার, তাহলে আমি কোনো একটা পয়েন্ট থেকে স্টার্ট করে সমদূর অরিজিন হয়ে, মানে ইনভার্সন সেন্টার হয়ে ইকুয়াল ডিস্টেন্স উল্টো দিকে গেলাম অ্যালং এ স্ট্রেট লাইন। আমি একটুও কিন্তু আমার কোনো স্ট্রেট লাইন থেকে ডেভিয়েট করিনি, গেলাম। The point I end up will be having a coordinate like this. ঠিক আছে, আচ্ছা, এইবার দেখো এই যে পয়েন্টটা পি, এই পয়েন্ট পিটাকে আমি যদি জেড অ্যাক্সিস বরাবর সি2 দিয়ে রোটেট করাই, তাহলে আমি কি করলাম? তাহলে দুটো অপারেশন আমি করলাম। তাহলে প্রথম আমি ট্রাভেল করলাম, আই ট্রাভেল কোথা থেকে? ফ্রম পি, যার কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, টু আ পয়েন্ট পি প্রাইম। ঠিক আছে, ভায়া আই, মানে ইনভার্সন সেন্টার। তাহলে যেহেতু আই কে আমি ইনভার্সন সেন্টার বলছি, তাহলে আমার পরিষ্কার জানা আছে যে ইনভার্সন সেন্টার থেকে পি প্রাইমের দূরত্ব পি থেকে ইনভার্সন সেন্টারের দূরত্বের সাথে সমান হবে। তাহলে সুতরাং the point P prime will be having the coordinates -x, -y, -z। আমার কোনো সন্দেহ নেই এই ব্যাপারটা, রাইট? এইবার আমি আরেকটা অন্য কাজ করছি। কি কাজ করছি? এইবার মনে মনে ভাবো যে আমি এই পি পয়েন্টে নিলাম, পি পয়েন্টটাকে নিলাম, নিয়ে আমি একটা সি2 অপারেশন করলাম অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস বরাবর, এই আমার অ্যাক্সিস গেছে, জেড অ্যাক্সিস বরাবর আমি এটাকে 180 ডিগ্রি ঘোরালাম। তাহলে জেড অ্যাক্সিস বরাবর 180 ডিগ্রি ঘোরালে আমি যে জায়গাটায় পৌঁছবো 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমি এইরকম কোনো একটা জায়গায় পৌঁছবো, যে পয়েন্টটা ধরা যাক আমি নাম দিলাম কিউ। তাহলে কি হলো? এইটা 180 ডিগ্রি ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, জেড এর দিকটা কিন্তু পজিটিভই থাকলো, কিন্তু লক্ষ্য করো এক্স আর ওয়াই দুটোই নেগেটিভ হয়ে গেল। তার মানে this point q will have coordinates -x, -y, z. Now followed by this আমি করলাম কি, এই z অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার প্লেনকে, অবভিয়াসলি z অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার প্লেন হচ্ছে এক্স ওয়াই প্লেন। তাহলে আমি এই রোটেশনটা করবার পরে আমি একটা পারপেন্ডিকুলার প্লেনে ওকে রিফ্লেক্ট করলাম। তার মানে আমি স্টার্ট করেছিলাম ফ্রম পয়েন্ট পি, এক্স ওয়াই জেড নিয়ে,
আমি একটা C2 অপারেশন করেছি অ্যাবাউট দ্য জেড অ্যাক্সিস। কোথায় পৌঁছেছি? কিউতে পৌঁছেছি, যার কোঅর্ডিনেট -x -y প্লাস z। এইবার আমি করলাম কি, একটা সিগমা পারপেন্ডিকুলার করলাম, মানে একটা রিফ্লেকশন করলাম অ্যালং এ প্লেন পারপেন্ডিকুলার টু জেড অ্যাক্সিস। তাহলে সেই প্লেনটা কি? সো দিস উইল বি নাথিং বাট দ্য এক্স ওয়াই প্লেন। তাহলে আমি এক্স ওয়াই প্লেনে যদি রোটেট করাই, রিফ্লেক্ট করাই, তাহলে আমি পি প্রাইমে পৌঁছবো। কারণ এক্স ওয়াই প্লেনে রিফ্লেক্ট করালে এক্স এর কোঅর্ডিনেট ওয়াই এর কোঅর্ডিনেটের ভ্যালুতে কোনো চেঞ্জ হবে না, শুধু জেড এর কোঅর্ডিনেট যেটা আগে পজিটিভ ছিল সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে -x -y -z পাবো, হুইচ ইজ নাথিং বাট পি প্রাইম। তার মানে আমি এখানে যেটা পাবো, দ্যাট উইল বি পি প্রাইম -x -y -z। ওকে, তার মানে দেখা যাচ্ছে কি, যে আমার ইনভার্সন অপারেশন করলে আমি সোজাসুজি পি থেকে পি প্রাইমে চলে যাচ্ছিলাম জাস্ট বাই পারফর্মিং অ্যান ইনভার্সন অপারেশন। আমি স্ট্রেট কাট ইনভার্সন অপারেশন করে বা আই দিয়ে আমি চলে যাচ্ছিলাম। কিন্তু এখন আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি দ্যাট C2 followed by a reflection takes me to the inversion অপারেশনের যে রেজাল্ট, সেই রেজাল্টে। তার মানে আমার moral of the story কি দাঁড়ালো? এটা কিন্তু not for a molecule, for a general point on any three dimensional coordinate system। তাহলে জেনারেল যে দাঁড়ালো যে any inversion operation can be considered to be a set of successive operation। হয় এটা, অথবা এটা, which is actually equivalent to the corresponding alternating axis। সেই কারণে একটু আগে বললাম that ইনভার্সন অপারেশন এবং হ্যাভিং অল্টারনেটিং অ্যাক্সিস বা ইমপ্রপার অ্যাক্সিস অফ রোটেশন অনেক ক্ষেত্রেই আমাদেরকে সিমিলার সিচুয়েশন বা একই রকম দেখতে সিচুয়েশনে ফেলে দেয়। ওকে, তাহলে এই দুটো সিমেট্রি এলিমেন্ট, এই দুটো সিমেট্রি এলিমেন্ট, দে আর রিলেটেড টু ওয়ান অ্যানাদার। এরা কিন্তু একে অপরের থেকে ডিসকানেক্টেড নয়, একে অপরের থেকে এরা পৃথক নয়। ওকে, তাহলে দেখো আমরা যেটা করলাম সেটা হচ্ছে অ্যাটলিস্ট এই সিচুয়েশনে আমরা যত রকমের সিমেট্রি